তোমরা পড়েছো না আমি আলোচনা করব? আমি আলোচনা করলে তোমাদের সুবিধা হবে, তাই তো? কি মৌসুমী, আমি আলোচনা করলে সুবিধা হবে? ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল? বৈশেষিক দর্শন মতে কর্ম কি, কর্মের শ্রেণী বিভাগ বা প্রকারভেদ আলোচনা করো। একই জিনিস অর্থাৎ কর্ম কি, কর্মের শ্রেণী বিভাগ আলোচনা করো। তো প্রথমে আমাদের জানতে হবে কর্ম কি, বৈশেষিক দর্শন মতে কর্মটা কি। এখানে বলছি কর্ম হলো এমন এক পদার্থ, অর্থাৎ কর্ম একটি পদার্থ। কি পদার্থ? যা দ্রব্যে অবস্থান করে। অর্থাৎ কর্ম হলো এমন একটি পদার্থ যা দ্রব্যে অবস্থান করে, অর্থাৎ দ্রব্যের মধ্যে থাকে। বুঝতে পেরেছ? বুঝতে পারোনি? দ্রব্যের মধ্যে থাকে, কিন্তু এই কর্ম পদার্থটি গুণের মতো নয়। অর্থাৎ কি বলছে? কর্ম হলো একটি পদার্থ, এমন একটি পদার্থ যা দ্রব্যে অবস্থান করে, অথচ এই কর্ম পদার্থটি গুণের মতো নয়। কি সেটি? এটি হলো সংযোগ এবং বিভাগের কারণ। সংযোগ এবং বিভাগের প্রত্যক্ষ কারণ, শুধু কারণ, প্রত্যক্ষ কারণ। আসলে কর্ম হলো জড় পদার্থের গতি বা ক্রিয়া। কর্ম হলো একটি ক্রিয়া, যা সকল সময়, কর্ম মানে তো কাজ, তাই না? তো সেটা ক্রিয়া বলা হচ্ছে। এই কর্ম গুণের মতো দ্রব্যকে আশ্রয় করে থাকে। এই কর্ম কি করে থাকে? গুণ যেমন দ্রব্যকে আশ্রয় করে থাকে, তেমনি কর্ম দ্রব্যকে আশ্রয় করে থাকে। তবে এই কর্ম সর্বব্যাপী কর্ম নয়। কোন কর্ম সর্বব্যাপী দ্রব্য নয়? যে কর্ম বিস্তৃত। তাই বলা হচ্ছে সর্বব্যাপী দ্রব্যের কোনো কি নেই? কর্ম নেই। উদাহরণটা আমরা পরে আলোচনা করছি। আর এই কর্ম আলোচনা করতে গিয়ে আমাদের মহর্ষি কণাদ, যিনি বৈশেষিক দর্শনের প্রণেতা বা জনক, ছোট প্রশ্ন আসে, তিনি কি বলছেন? কর্ম হলো তা যা দ্রব্যে অবস্থান করে। আমরা এর আগে বলেছি কর্ম হলো তা যা দ্রব্যে অবস্থান করে এবং কি হচ্ছে? যা দ্রব্যের সংযোগ এবং বিভাগের প্রত্যক্ষ কারণ। অর্থাৎ প্রথমে যেটা আমরা আলোচনা করেছি সেটাই কণাদ আলোচনা করেছে। অর্থাৎ বৈশেষিক দর্শন মতে কর্ম হলো এমন একটি পদার্থ যা দ্রব্যে থাকে, কিন্তু গুণের মতো নয়। এই কর্মের কি আছে? একটা গতি আছে। এই কর্মের কি আছে? একটা ক্রিয়া আছে। তাই মহর্ষি কণাদ সেই কথাই বলেছেন। কর্ম হলো তা যা দ্রব্যে অবস্থান করে, অথচ গুণ নয়, এবং যা কি হচ্ছে? দ্রব্যের সংযোগ ও বিভাগের প্রত্যক্ষ কারণ। আসলে বৈশেষিক দর্শন মতে কর্ম হলো কর্মদ্রব্য অবস্থান করে, কর্মদ্রব্যে অবস্থান করে, তবে সব দ্রব্যের কর্ম থাকে না। কর্মদ্রব্যে অবস্থান করে, অথচ সব দ্রব্যের কর্ম থাকে না। কি কথাটা শুনুন, ভালো করে দেখো। দ্রব্য কর্মে থাকছে, এই কর্মদ্রব্যে থাকছে, কিন্তু সব দ্রব্যের কর্ম থাকে না। কোন দ্রব্যগুলি কর্ম থাকে না? যে কর্মগুলো বিস্তৃত, যেমন আকাশ সারা বিশ্বব্যাপী বিস্তৃত, কাল, আত্মা, এ বিস্তৃত ব্যাপক। এই সকল দ্রব্যের কি থাকে না? কর্ম থাকে না। তাই বৈশেষিক দর্শন মতে বলা হচ্ছে যে সকল পদার্থ বা দ্রব্য সীমিত,
অর্থাৎ ছোট সেই সকল পদার্থের কর্ম থাকে। আরও মনে রাখার সুবিধার্থে বিশাল দ্রব্যের কোনো কর্ম থাকে না, ছোট দ্রব্যের কর্ম থাকে। এইটা হচ্ছে মূল সংক্ষিপ্তসার। আলোচনা করব বৈশেষিক দর্শন মতে কর্ম কয় প্রকার ও কি কি। বৈশেষিক দর্শন মতে কর্মকে 5 ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ কর্মের শ্রেণী বিভাগ হলো 5 প্রকার। কি কি? 1 হলো উৎক্ষেপণ, 2 অবক্ষেপণ, 3 আকুঞ্চন, 4 প্রসারণ, 5 গমন। এবং এই 5টি যে শ্রেণী বিভাগ করা হয়েছে বৈশেষিক দর্শন মতে কর্মকে, সেই 5টি শ্রেণী বিভাগ নিয়ে আমরা আলোচনা করব। মৌসুমী, আমাকে ভাবো এই ঘরের মধ্যে বসে। এই 5 ভাগের প্রথম ভাগটা কি আমাদের? উৎক্ষেপণ। উৎক্ষেপণ আসলে কি বৈশেষিক দর্শন মতে? এখানে বলা হচ্ছে উৎক্ষেপণ হলো কোনো বস্তুকে উপর দিকে নিক্ষেপ করা। উৎক্ষেপণ হলো কোনো বস্তুকে উপর দিকে নিক্ষেপ করা। এই কয়েকদিন আগে উৎক্ষেপণ হলো না, চন্দ্রযান। চন্দ্রযানের খবর পরে বলছি আমি, এই পড়াটা হয়ে যাক। চন্দ্রযানের খবর, চন্দ্রযান 3-র খবর পরে বলছি। তাহলে উৎক্ষেপণ হলো কোনো বস্তুকে উপর দিকে নিক্ষেপ করা। অর্থাৎ এখানে যে কর্মের দ্বারা উদ্দেশিত কোনো দ্রব্যের সাথে আরেকটি দ্রব্যের সংযোগ সাধন হয়। উদ্দেশিত কোনো দ্রব্যের সাথে আরেকটি দ্রব্যের যখন সংযোগ সাধন হয় সেটা কি বলা হয়? উৎক্ষেপণ। যেমন কি বলছে, ছাদে দাঁড়িয়ে আছি কিংবা এখানে আমরা দাঁড়িয়ে আছি, বসে আছি। এখন আমরা এখানে বসে আছি, যখন বসে আছি এখান থেকে একটা পেন উপর দিকে দিলাম, উপর দিকে যাবে তো না নিচের দিকে পড়বে? তার পরিণত কী হবে সেটা পরের জিনিস, কিন্তু আমি যখন উপরের দিকে ছুড়ে দেবো সেটা উপরে যাবে না নিচে যাবে? উপরে যাবে। এইটাই হলো উৎক্ষেপণ। যেমন চন্দ্রযান 3 হলো উৎক্ষেপণ। আদিত্য উৎক্ষেপণ হলো, সূর্যে চলে গেছে আদিত্য। তাহলে উৎক্ষেপণটা বোঝা গেছে। ঠিক এর বিপরীত ধারণা অবক্ষেপণ। কি বলছে সেখানে? অবক্ষেপণ হলো কোনো বস্তুকে নিচের দিকে নিক্ষেপ করা। অবক্ষেপণ হলো কোনো বস্তুকে নিচের দিকে নিক্ষেপ করা। যেহেতু এখন আমরা একটা ঘরে বসে আছি, তাহলে নিচের দিকে নিক্ষেপ করতে পারবো না, টোটালটাই ভূমি। তাহলে আমাকে হয় ছাদে কিংবা কোনো গাছের ডালে উঠতে হবে কৃষ্ণের মতন, তাই তো? এইবার ছাদে উঠলাম, ছাদে উঠে একটা ঢেলা বা একটা পাথর নিচের দিকে ফেলে দিলাম আমি, ওটা ছুড়িয়ে দিলাম, আর এটা কি করলাম? ফেলে দিলাম। দিলে সেটা কি নিচে পড়বে না উপরের দিকে চলে যাবে? নিচে চলে যাবে। এইটাই হলো অবক্ষেপণ। অর্থাৎ উৎক্ষেপণের বিপরীত ধারণা হলো অবক্ষেপণ। মনে রাখার সুবিধাটা নাকি মৌসুমী, তাই তো? স্মৃতি বুঝতে পেরেছো না? বুঝতে পারছো না? বুঝেছ? 3 নম্বর কি বলছে? আকুঞ্চন। এই শব্দটা তোমাদের কাছে একটু নতুন, একটু তাহলে ভালো করে শুনে নিতে হবে। আকুঞ্চন হলো কোনো বস্তুর বিভিন্ন অংশের, আকুঞ্চন হলো কোনো বস্তুর বিভিন্ন অংশের সংকোচন সাধন। এই দেখো, এই হাত আমার, হাত তো, হাতের 5টা আঙুল আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে না? এইটাকে যখন আমি এই আস্তে আস্তে ছোট করে নিয়ে আসবো, হাতটা কীভাবে ছোট করে নিলাম? মুষ্টি করলাম, অর্থাৎ মুঠো করলাম। এইটাই হলো আমাদের আকুঞ্চন। তাহলে আকুঞ্চন কি হলো? বিক্ষিপ্তভাবে প্রসারিত কোনো বস্তুকে যখন আমরা সংক্ষিপ্ত বা ছোট করে নিয়ে আসবো, সংকুচিত করে নিয়ে আসবো, সেটাকে আমরা বলবো আকুঞ্চন। ঠিক এর বিপরীত ধারণা হলো আমাদের প্রসারণ। তাহলে উৎক্ষেপণের বিপরীত ধারণা অবক্ষেপণ, আর আকুঞ্চনের বিপরীত ধারণা হবে প্রসারণ। প্রসারণটা কি বলছে? প্রসারণ হলো আকুঞ্চনের বিপরীত ধারণা।
বা প্রক্রিয়া। অর্থাৎ যে কর্মের ফলে কোনো দ্রব্যের সংযুক্ত অংশগুলোকে বিচ্ছিন্ন হয় তখন সেটিকে প্রসারণ বলে। সংকুচিত অংশকে প্রসারণ ঘটানো হচ্ছে, বিস্তৃতি ঘটানো হচ্ছে। এই সংকুচিত অবস্থা, এটা এই হাতটা মুষ্টিবদ্ধ হাত সংকুচিত না, এটাকে বিস্তৃতি ঘটানো হচ্ছে, এই হচ্ছে প্রসারণ। বোঝা গেল? এইবার আমরা পড়ব সর্বশেষ গমন। গমনটা আমরা জানি, আমরা মাধ্যমিকে পড়েছি না, গমন কাকে বলে, চলন কাকে বলে, গমন চলনের পার্থক্য তো 5 নম্বর পড়েছি তো আমরা, নাকি পড়েছি? সেই গমনই পড়ব। উপরোক্ত 4টি কর্ম ছাড়া, অর্থাৎ কি পড়লাম আমরা? উৎক্ষেপণ, অবক্ষেপণ, আকুঞ্চন এবং প্রসারণ। এই কর্মগুলো ছাড়া অপর কোনো ভাবে বস্তুর স্থান পরিবর্তন হয় তখন সেটাকে গমন বলে। অর্থাৎ উৎক্ষেপণ, অবক্ষেপণ, আকুঞ্চন এবং প্রসারণ, এই 4টি প্রক্রিয়া ছাড়া কি বলছে? অপর কোনোভাবে বস্তুকে স্থান পরিবর্তন করা হয় তখন সেটাকে বলবে আমাদের গমন। অর্থাৎ গমন অর্থে এক জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া। বোঝা গেল? এইটা হচ্ছে গমন। অর্থাৎ উৎক্ষেপণ, অবক্ষেপণ, আকুঞ্চন ও প্রসারণ ছাড়া সব কর্মই গমন। অর্থাৎ এই জিনিসগুলো এক জায়গা থেকে সংগঠিত করা হয়, আর গমনটা এক জায়গায় নয়। আসলে বৈশেষিক মতে সকল প্রকার দ্রব্যের কর্মকে প্রত্যক্ষ করা যায় না। বৈশেষিক মতে সকল প্রকার কর্মকে প্রত্যক্ষ করা যায় না। কাজেই যে সকল দ্রব্যকে প্রত্যক্ষ করা যায় তাদের কর্ম আছে। যে সকল দ্রব্যকে প্রত্যক্ষ করা যায় তাদের কর্ম আছে। আমরা এর আগে দ্রব্য পড়েছিলাম না, প্রথম এর আগের ক্লাসে? কতগুলো দ্রব্য আছে? হ্যাঁ, কটি দ্রব্য আছে? 24টি। তাহলে আমাদের কি বলছে? সব কি বলছে? কারণ হলো প্রত্যক্ষ, কারণ মন প্রত্যক্ষ গ্রাহ্য নয়। কাজেই যে সকল দ্রব্যকে প্রত্যক্ষ করা যায় তাদের প্রত্যেকের কি আছে? কর্মকেও প্রত্যক্ষ করা যাবে। যে সকল দ্রব্যকে আমরা প্রত্যক্ষ করব সেই সকল দ্রব্যের কর্মকেও আমরা প্রত্যক্ষ করতে পারব। যেমন ক্ষিতি অফ তেজ। তেজ মানে কি? আগুন। আগুনকে প্রত্যক্ষ করতে পারি আমরা? পারি? আগুন প্রত্যক্ষ করতে পারি? প্রত্যক্ষ মানে কি? দেখা। আগুনকে দেখতে পাই না, তবে প্রভৃতি দ্রব্যের কর্মকে বিভিন্ন ইন্দ্রিয়ের সাহায্যে আমরা প্রত্যক্ষ করি। যেমন স্বাদ, তোমাকে রসগোল্লা দেওয়া হলো, বুঝলে সুস্মিতা, এবার সেই রসগোল্লাটা তুমি খেয়ে বললে তিতো, তাহলে বুঝতে হবে তোমার স্বাদ ইন্দ্রিয় কাজ করছে না। রসগোল্লার স্বাদ কেমন হবে? মিষ্টি না টক? মিষ্টি। তুমি বলছে, খেয়ে বলছে তিতো। তার মানে তিতো কেন বললো জানো তো? আর একটা দিলে তার মানে আর একটা চাইছি, ভালো লেগেছে। খারাপ বললে আমি বলবো যে ঠিক আছে আর একটা খেয়ে দেখো তো, তাই তো সুস্মিতা? আচ্ছা আচ্ছা আচ্ছা। ক্ষিতি অফ তেজ প্রভৃতি দ্রব্যের কর্মকে বিভিন্ন ইন্দ্রিয়ের দ্বারা প্রত্যক্ষ করা সম্ভব। যেমন জীবন্ত মানুষের হেঁটে যাওয়া। আমরা যখন হেঁটে যাচ্ছি, আমরা আগেই বলেছি গমন মানে স্থান পরিবর্তন করা। হাঁটা মানে কি এক জায়গায় থাকা? স্থান পরিবর্তন হয় হাঁটে, বা যখন আমরা হাঁটি কিংবা আমরা দৌড়াই বা ধীমে চলে গজগমনে চলি তখন কি আমাদের স্থান পরিবর্তন হয়? হয় না? হয় না? হয়। এখন কি আমরা বসে আছি সকলে, স্থান পরিবর্তন হচ্ছে?
স্থান পরিবর্তন হচ্ছে না, তাহলে যখন স্থান পরিবর্তন হবে না তখন সেটি গমন নয়। এটাই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছ? অর্পণ, পার্শ্বনাথ, স্মৃতি, তোমরা বুঝতে পেরেছো তো?